আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। রাশিয়ার মোকাবেলায় ইউক্রেনের সেনাবাহিনীকে শক্তিশালী করব বলে হুঁশিয়ারি আমেরিকার। সিরিয়ার রুশ বিমান হামলা, 21 আইএস জঙ্গি নিহত। বিক্ষোভে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার, মিয়ানমারকে সতর্ক করল জাতিসংঘ। বিক্ষোভে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার, মিয়ানমারকে সতর্ক করল জাতিসংঘ। মারিব প্রদেশ নিয়ে লড়াই, পূর্ব রণাঙ্গনে ইয়েমেনি সেনাদের অগ্রাভিযান। ইরাকের ন্যাটো সেনা বাড়ানোর প্রতিবাদ করছেন ইরাকি কর্মকর্তা এবং আলেমরা। এবার বাড়ির ওপর ভেঙে পড়ল আমেরিকার বিমানের ইঞ্জিন। সাজোয়া যানের সংখ্যায় বিশ্বে ৫ম বৃহত্তম সৌদি আরব। অবশেষে নিজেদের তৈরি তৃতীয় ভ্যাকসিনকে অনুমোদন দিল রাশিয়া। এবং সর্বশেষ থাকছে, দক্ষিণ চীন সাগরে 2টি যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ফ্রান্স। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, রাশিয়ার হুমকি মোকাবেলা করতে তার দেশ ইউক্রেনের সেনাবাহিনীকে শক্তিশালী করতে সাহায্য করবে। তিনি শনিবার ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী অ্যান্ড্রি তারানের সঙ্গে এক টেলিফোন আলাপে কিয়েভকে এই প্রতিশ্রুতি দিয়েছেন। লয়েড অস্টিন রাশিয়াকে তার দেশের জন্য অনেক বড় হুমকি হিসেবে উল্লেখ করে বলেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করার জন্য সম্ভাব্য সবকিছু করবে ওয়াশিংটন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এর আগে শুক্রবার ন্যাটো জোটের প্রতিরক্ষামন্ত্রীদের এক সম্মেলনে দাবি করেছেন, মার্কিন নেতৃত্বাধীন এই সামরিক জোটের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ চীন এবং রাশিয়া। তিনি এই 2 দশকে মোকাবিলা করার জন্য ন্যাটোভুক্ত সবগুলো দেশকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এমন সময় রাশিয়ার বিরুদ্ধে বক্তব্য দিলেন যখন রুশ কূটনীতিকরা রাশিয়া ন্যাটো সীমান্তবর্তী অঞ্চলে যে কোনো অস্থিতিশীলতা সৃষ্টিকারী পদক্ষেপ নেওয়ার ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছে। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সামরিক তৎপরতাকে রুশ সীমান্তের কাছাকাছি নিয়ে যাওয়া এবং সিরিয়ায় পরস্পর বিরোধী অবস্থানের কারণে 2014 সাল থেকে ওয়াশিংটন এবং মস্কোর মধ্যকার সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। ওই বছর ইউক্রেনের ক্রিমিয়া প্রজাতন্ত্রে অনুষ্ঠিত এক গণভোটের জের ধরে এই প্রজাতন্ত্রের রুশ ফেডারেশনে যোগ দেওয়ার ঘটনা এই উত্তেজনায় নিয়ামক ভূমিকা পালন করেছে। সিরিয়ার মরুভূমি এলাকায় রাশিয়ার বিমান হামলায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের 21 সদস্য নিহত হয়েছে। গত 24 ঘন্টায় এসব বিমান হামলা চালানো হয় একটি মানবাধিকার সংস্থার দিয়ে। ফরাসি বার্তা সংস্থা এপি এমন খবর জানিয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আলেপ্পো, হামা, রাকা প্রদেশের সীমান্তে আইএস জঙ্গিদের লক্ষ্য করে গত 24 ঘন্টায় রাশিয়ার বিমান বাহিনী অন্তত 130 বার হামলা চালিয়েছে। এতে অন্তত 21 জঙ্গি নিহত হয়েছে। সংস্থাটি আরও জানায়, আইএস জঙ্গিরা শুক্রবার সরকার ও তার মিত্র বাহিনী লক্ষ্য করে একের পর এক হামলা চালায়। এতে দামেস্কপন্থী 8 মিলিশিয়া নিহত হয়েছে। এর পাল্টা পদক্ষেপ হিসেবে রাশিয়া বিমান হামলা শুরু করে। শনিবারও তা অব্যাহত রয়েছে। সম্প্রতি বাদিয়া হিসেবে পরিচিত সিরিয়ার বিশাল মরুভূমি অঞ্চলে আইএস এবং রুশ সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ বেড়েছে। এসব সংঘর্ষে সহস্রাধিক সরকারি সেনা নিহত হয়েছে। এছাড়া 145 জন ইরানপন্থী মিলিশিয়া এবং 750 জনেরও বেশি আইএস জঙ্গিও প্রাণ হারিয়েছে। সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার নিয়ে মিয়ানমারকে সতর্ক করেছে জাতিসংঘ। সংস্থাটির প্রধান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এক টুইট বার্তায় লিখেছেন, এ ধরনের বল প্রয়োগের ঘটনা একেবারে অগ্রহণযোগ্য। ভারতীয় সম্প্রচার মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। গত 1 ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিভিন্ন শহরে টানা বিক্ষোভ চলছে। সংখ্যালঘু গোষ্ঠী, কবি, পরিবহন শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সামরিক শাসন অবসানের দাবিতে বিক্ষোভ করছেন। অভ্যুত্থান বিরোধী সর্বশেষ নির্বাচনে জয়ী নেত্রী অং সান সুচির মুক্তির দাবি জানাচ্ছেন। এর আগে মাথায় গুলিবিদ্ধ এক বিক্ষোভকারী নিহত হয়। তবে সবচেয়ে বেশি বল প্রয়োগের ঘটনা ঘটেছে গত শনিবার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালায়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ছোড়া গুলিতে 2 বিক্ষোভকারী নিহত, অন্তত 20 জন আহত হয়। এই ঘটনার পর এক টুইট বার্তায় জাতিসংঘ মহাসচিব লিখেছেন, মিয়ানমারে প্রাণঘাতী সহিংসতার নিন্দা জানাচ্ছি। শান্তিপূর্ণ বিক্ষোভে প্রাণঘাতী বল প্রয়োগ, ভয় দেখানো এবং হয়রানি করা অগ্রহণযোগ্য।
ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশ দখলের লড়াইয়ে হুতি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধা তাদের সমর্থিত সামরিক বাহিনী পূর্ব রণাঙ্গনের অগ্রাভিযানে সাফল্য লাভ করেছে। এরই মধ্যে তারা সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের বেশ কয়েকটি এলাকা থেকে হটিয়ে দিয়েছে এবং চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছে। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ইয়েমেনি সেনা ও তাদের মিত্র যোদ্ধারা রাকওয়ান নামে একটি এলাকায় নিয়ন্ত্রণ নিয়েছে এবং আল আলম আল আবিয়াদ আল নাজুদ এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালাচ্ছে। এসব এলাকা মারিব প্রদেশ উত্তর পশ্চিমে অবস্থিত। স্থানীয় কয়েকটি সূত্র জানিয়েছে, ইয়েমেনের সেনাবাহিনী হুতি যোদ্ধারা পলাতক প্রেসিডেন্ট আব্দুর রব্বু মানসুর হাদির অনুগত গেরিলাদের কাছ থেকে বেশ কয়েকটি অবস্থান দখল করেছে এবং আল কায়দার সঙ্গে সম্পর্কযুক্ত সন্ত্রাসীদেরকে অবরুদ্ধ করে রেখেছে। সূত্রগুলো বলছে, ইয়েমেনের সেনারা এখন আল ওয়াদিয়া সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে, যা সৌদি আরবের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। মারিব প্রদেশ বর্তমানে সৌদি ভাড়াটে গেরিলাদের হাতে রয়েছে। প্রাদেশিক সৌদি অনুগত সন্ত্রাসীদের সর্বশেষ শক্ত ঘাঁটি বলে মনে করা হয়। ইরাকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর সেনা সংখ্যা বাড়ানোর যে সিদ্ধান্ত হয়েছে তার কঠোর সমালোচনা করেছেন দেশটির সরকারি কর্মকর্তা এবং শীর্ষ পর্যায়ের আলেমরা। তারা বলছেন, ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের সেনা সংখ্যা 8 গুণ বাড়ানো হবে বলে যে মন্তব্য করেছেন তা একেবারেই অন্যায্য এবং অগ্রহণযোগ্য। ইরাকের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক সংসদীয় কমিটির সদস্য আমির আল ফায়েজ গত শুক্রবার বলেছেন, ইরাকে ন্যাটো বাহিনী যে সেনা সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছে তা অন্যায়। তিনি জোর দিয়ে বলেছেন, তার দেশে বিদেশি কোনো সেনা উপস্থিতির প্রয়োজন নেই। আমির আল ফায়েজ বলেছেন, তার দেশের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন মোকাবেলার সক্ষমতা রাখে ইরাকি নিরাপত্তা বাহিনী এবং উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের সময় তা প্রমাণিত হয়েছে। ইরাকে বিদেশি কোনো সেনা উপস্থিতির প্রয়োজন আছে বলে মনে করার দরকার নেই। এদিকে দিলদিয়ার আলেম এবং ইউনিয়ন অব মুসলিমের বিশেষজ্ঞ জব্বার আল মামুরি বলেছেন, ইরাকে সেনা বাড়ানোর সিদ্ধান্ত অগ্রহণযোগ্য। উড্ডয়নের সময় বিকল হয়ে যুক্তরাষ্ট্রের একটি আবাসিক এলাকার উপর পড়েছে একটি বোয়িং জেট বিমানের ইঞ্জিন। বাকি একটি ইঞ্জিন সচল থাকায় 241 আরোহী নিয়ে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে বোয়িং 77 বিমানটি। ডেনভারের কাছে একটি আবাসিক এলাকার ওপর ইঞ্জিনটি পড়লে এতে কেউ হতাহত হয়নি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, হনলুলুগামী ইউনাইটেড এয়ারলাইন্সের 328টি ফ্লাইটের বিমানটির ডান দিকের ইঞ্জিন উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিকল হয়ে যায়। উড্ডয়নের কিছুক্ষণের পরেই যাত্রীরা বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনতে পায়। একটি ইঞ্জিন বিকল হয়ে পড়লে 231 জন যাত্রী 10 জন ক্রু নিয়ে বিমানটি নিরাপদে ডেনভার বিমানবন্দরে ফিরে আসতে সক্ষম হয়। একটি বাড়ির বাগানের ওপর ভেঙে পড়া ইঞ্জিনের ছবি অনলাইনে পোস্ট করেছে ব্লুমফিল্ড পুলিশ। বিমানটির এক আরোহী জানিয়েছে, বিস্ফোরণের শব্দ শোনার পর বিমানের পাইলট এক ঘোষণা দিয়ে যাত্রীদের বিষয়টি জানান। ডেভিড ডেলসিয়া নামের ওই যাত্রী বলেন, বিমানটি ভয়ানকভাবে কাঁপতে শুরু করে। আমরা উচ্চতা হারাতে থাকি আর নিচে পড়তে থাকি। তিনি জানান, নিচে পড়ে গেলে যেন আমাদের পরিচয় চিহ্নিত করা যায়, সে কারণে তিনি ও তার স্ত্রী নিজেদের পকেটে পরিচয়পত্র নিয়ে নেন। স্থানীয় বাসিন্দাদের ভেঙে পড়া বিমানের ধ্বংসাবশেষ স্পর্শ এবং তা সরানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ব্লুমফিল্ড পুলিশ। এই ঘটনায় খতিয়ে দেখবে এভিয়েশন কর্তৃপক্ষ এবং জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড। শাহজাহানের সংখ্যার দিক থেকে বিশ্বে 5ম স্থানে রয়েছে সৌদি আরব। আরব এবং মধ্যপ্রাচ্যের একাধিক দেশকে পেছনে ফেলে এ অবস্থান নিয়েছে দেশটি। গ্লোবাল ফায়ারের একটি প্রতিবেদনের বরাতে শুক্রবার এ খবর জানিয়েছে আল খালিজ অনলাইন। গ্লোবাল ফায়ারের প্রতিবেদন অনুসারে সৌদি আরবে রয়েছে 12,500 শাহজাহান। এই তালিকায় দেশটির পেছনে রয়েছে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইরান এবং তুরস্ক, ইসরায়েল। বিশ্বের সবচেয়ে বেশি শাহজাহান রয়েছে যুক্তরাষ্ট্রের। তালিকায় প্রথম থাকা দেশটির এই সংখ্যা 40,000। দ্বিতীয় স্থানে থাকা চীনের 35,000, তৃতীয় রাশিয়া 27,000 এবং চতুর্থ স্থানে দক্ষিণ কোরিয়ার 14,100টি শাহজাহান রয়েছে। 11,630টি শাহজাহান নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে তুরস্ক, মিশর 11,000 নিয়ে অষ্টমে, 8,500 যান নিয়ে ইরান 15তম। সৌদি আরবের সেনাবাহিনীকে উপসাগরীয় অঞ্চলে শক্তিশালী সেনাবাহিনীর একটি বলে মনে করা হয়। আরব এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে এই বাহিনী অন্যতম বৃহৎ বলে পরিচিত। করোনা ভাইরাস মোকাবিলায় নিজেদের উদ্ভাবিত তৃতীয় ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে রাশিয়া। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে এই অনুমোদন দেওয়ার বিষয়টি ঘোষণা করেছেন রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিস্তুসিন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, অনুমোদন দিলেও চুমাখভ সেন্টারের উদ্ভাবিত
কভিভ্যাক নামের এই ভ্যাকসিনটির বড় আকারের ক্লিনিক্যাল ট্রায়াল এখনও শুরু হয়নি। এর আগে গামালিয়া ইনস্টিটিউটের উদ্ভাবিত স্পুটনিক ভি সহ দুটি ভ্যাকসিনকে অনুমোদন দেওয়া হয়েছিল ক্লিনিক্যাল ট্রায়াল শুরু না করে। ক্লিনিক্যাল ট্রায়াল সমাপ্ত না করে ভ্যাকসিন অনুমোদন দেওয়া নিয়ে পশ্চিমা বিশেষজ্ঞরা সংশয় প্রকাশ করেছিলেন। তবে অনুমোদন পাওয়া প্রথম দুটি ভ্যাকসিন বড় আকারের ক্লিনিক্যাল ট্রায়ালের পরেই প্রয়োগ শুরু হয়। পরীক্ষাতেও এগুলো সফল বলে প্রমাণিত হয়। গত বছরের আগস্টে অনুমোদন পাওয়া স্পুটনিক ভি এর তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয় সেপ্টেম্বর মাসে। ডিসেম্বরে গণহারে তা প্রয়োগ শুরু হয়। ভ্যাকসিনটি ক্লিনিক্যাল ট্রায়ালে 91.4% কার্যকর বলে উঠে আসে। রুশ স্বাস্থ্যমন্ত্রী 10 ফেব্রুয়ারি জানিয়েছেন, স্পুটনিক ভি এর প্রথম ডোজ নিয়েছেন 20 লাখের বেশি রুশ নাগরিক। ভিক্টর ইনস্টিটিউটের তৈরি দ্বিতীয় ভ্যাকসিনটির প্রয়োগও শিগগিরই শুরু হবে। দক্ষিণ চীন সাগরে নিজেদের উপস্থিতি বাড়াতে দুটি যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে ফ্রান্স। চীন বিরোধিতায় আঞ্চলিক উদ্যোগ কোয়াডের প্রতি আগ্রহ বাড়া থেকেই এ অঞ্চলে উপস্থিতি বাড়াচ্ছে ফরাসি সরকার। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে ফরাসি নৌবাহিনীকে উদ্ধৃত করে বলা হয়েছে, বৃহস্পতিবার টুলন বন্দর থেকে যুদ্ধজাহাজ টনেরে এবং ফ্রিগেট সারুখ রওনা দিয়েছে। 3 মাসের মিশনে প্রশান্ত মহাসাগরে অবস্থান করবে সামরিক নৌযান দুটি। নেভাল নিউজ ওয়েবসাইটের খবরে বলা হয়েছে, নৌযান দুটি দুবার দক্ষিণ চীন সাগর পাড়ি দেবে। মে মাসে জাপান এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সঙ্গে একটি মহড়াতেও অংশগ্রহণ করবে। টনের কমান্ডিং অফিসার ক্যাপ্টেন আর্নাউদ জানান, ফরাসি নৌবাহিনী যুক্তরাষ্ট্র, জাপান, ভারত এবং অস্ট্রেলিয়ার কোয়াডের সঙ্গে অংশীদারিত্ব শক্তিশালী করতে কাজ করবে। তাইওয়ান প্রণালী পাড়ি দেওয়ার পরিকল্পনা রয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, এখনও ওই এলাকায় আমাদের যাওয়ার পরিকল্পনা করা হয়নি। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দক্ষিণ চীন সাগর দিয়ে প্রতি বছর কোটি কোটি ডলার মূল্যের পণ্য পরিবহন হয়। দীর্ঘদিন ধরে ওয়াশিংটন এবং বেইজিংয়ের মধ্যে উত্তেজনা ছড়াচ্ছে এই অঞ্চলটি। বিশেষ করে মার্কিন সামরিক উপস্থিতি চীনকে ক্ষুব্ধ করেছে। এছাড়া তাইওয়ান নিয়েও উভয় দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে।